সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত ইউটিউব যে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে সেখানে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান মোল্লা। আজ এসেছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি ক্লাস নিয়ে। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের অধ্যায়টি দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের প্রথমেই জানতে হবে সম্পদ কাকে বলে বা সম্পদ বলতে কি বোঝায়। সম্পদ সাধারণত আমরা বলে থাকি সম্পদ বলতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জমা, এগুলোকে সাধারণত সম্পদ বলা হয়। কিন্তু এই সম্পদ হতে হলে সম্পদের চারটি উপাদান থাকতে হবে। তার ভিতর সর্বপ্রথমে আমরা যে উপাদানটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে উপযোগ। এখন আমাদের জানতে হবে উপযোগ বলতে কি বোঝায়। উপযোগ হচ্ছে এমন একটা বিষয়, মানুষের অভাব পূরণের ক্ষমতা যে দ্রব্যের ভিতর থাকবে সেটাকে আমরা উপযোগ বলে থাকি। যেমন আমার এখন পিপাসা পেয়েছে, তো এক গ্লাস পানি আমার এই পিপাসা নিবারণ করতে পারে, তাহলে এই পানির উপযোগটাই হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। এই উপযোগটা সম্পদ হতে হলে উপযোগ থাকতে হবে। তারপরে যে উপযোগটা থাকতে হবে সেটা হচ্ছে যে অপ্রাচুর্যতা, অর্থাৎ সম্পদ হতে হলে সম্পদকে হতে হবে তোমার লিমিটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক বিষয়কে বা জিনিসকে আমরা সম্পদ বলতে পারবো। সম্পদ হতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ। অপ্রাচুর্যতা বলতে হচ্ছে যেটা চাহিদার তুলনায় অনেক বেশি থাকে সেটাকে আমরা সম্পদ বলতে পারবো না। এখানে সম্পদ হতে হলে তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। এই ধরনের বিষয়টিকে আমরা সম্পদ বলতে পারি। এরপরে যে বিষয়টা আছে সম্পদের বাহ্যিকতা। বাহ্যিকতা হচ্ছে সম্পদটাকে একটা কাঠামোবদ্ধ রূপ থাকতে হবে সম্পদের, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, এটা একজন থেকে আরেকজনকে দেওয়া যায়, এই ধরনের যে বিষয়টা, অর্থাৎ একটা রূপ থাকতে হবে। এই বিষয়টাকে আমরা যদি থাকে তাহলে সেটাকে আমরা সম্পদ বলতে পারবো। এবং সর্বশেষ যে উপাদানটা থাকতে হবে সম্পদের সেটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা। সম্পদ এমন একটা বিষয় হতে হবে যেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হতে পারবে। যেমন মনে করো একজন ব্যক্তি, তার একটা বাড়ি ছিল, সে মৃত্যুর পর তার সন্তান ওই বাড়িটির উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাবে, অর্থাৎ হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। এই চারটি উপাদান থাকলে সেটাকে আমরা সম্পদ বলতে পারি। এবার আসো আমরা জানি যে সম্পদের প্রকারভেদ। সাধারণত সম্পদ কয় প্রকার হতে পারে। এখানে সম্পদের শ্রেণী বিভাগ বলতে বলা হয়েছে 5 ধরনের সম্পদ থাকতে পারে। যেমন হচ্ছে ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, তারপরে হচ্ছে যেটা সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদ। এবার আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা করব। ব্যক্তিগত সম্পদ বলতে নিজস্ব টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত বাড়ি, এগুলোকে আমরা সাধারণত ব্যক্তিগত সম্পদ বলতে পারি। এটা বাংলাদেশের প্রত্যেকেরই কিছু না কিছু সম্পদ রয়েছে। এবার আসো একান্ত ব্যক্তিগত সম্পদ বলতে কি বোঝায়। একান্ত ব্যক্তিগত সম্পদ বলতে সাধারণত এমন একটি বিষয় যেটা শুধুমাত্র তোমার। যেমন একটা শিক্ষার্থী, সে জেএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় পাশ করার পরে সে একটা সনদ পেয়েছে, সরকারের কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়েছে, এটা তার একান্ত ব্যক্তিগত সম্পদ। এই সম্পদটা সে কাউকে মানে অংশীদারিত্ব দিতে হয় না বা কেউ এটার অংশীদারিত্ব নেয় না, এই জন্য এটা একান্ত ব্যক্তিগত সম্পদ। আবার একটা মানুষের প্রতিভা, যেমন একজন ভালো খেলোয়াড় বা একজন ভালো গায়ক বা একজন অভিনয় শিল্পী বা একজন চিত্রশিল্পী, তার যে নিজস্ব ব্যক্তি সত্তা বা যে গুণটা, এটা তার একান্ত ব্যক্তিগত সম্পদ। তারপর আছে সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ বলতে আমরা সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা ব্যবহার করে থাকি। যেমন খেলার মাঠ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যান, বিদ্যালয়, তারপর হচ্ছে হাসপাতাল, বাজারঘাট, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এই যে সম্পদগুলো যেখানে সমাজের লোকজন তাদের চাহিদা মেটাতে গিয়ে বা বিভিন্ন ধরনের উপযোগ তারা সেখানে গিয়ে পূরণ করে থাকে, এই ধরনের সম্পদকে সাধারণত সমষ্টিগত সম্পদ বলে থাকে। এরপরে যদি আমরা বলি জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে সাধারণত জাতীয় সম্পদ বলা হয়। যেমন আমাদের রাষ্ট্রীয় সম্পদ বলতে সেতু, কালভার্ট, আমাদের নদ নদী, আমাদের বনাঞ্চল,
আমাদের বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থার ভিতর যে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা আছে, যেমন বিআরটিসি বাস, বাংলাদেশ বিমান, তারপরে হচ্ছে আমরা যদি বলি আমাদের বিদ্যুৎ, আমাদের গ্যাস, আমাদের পানি সম্পদ, এইগুলো সব হচ্ছে জাতীয় সম্পদ। এবং আন্তর্জাতিক সম্পদ বলতে আমরা যেগুলো আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে থাকে, এগুলোকে আমরা সম্পদ বলে থাকি। যেমন আমরা যদি বলে থাকি ভূপগ্রহ, স্যাটেলাইট, এগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তারপর আছে যে কোনো ধরনের আবিষ্কার, যেমন কম্পিউটারের আবিষ্কার, টেলিভিশনের আবিষ্কার, ইন্টারনেটের আবিষ্কার, এগুলো সব তোমার আন্তর্জাতিক সম্পদ। সাগর, মহাসাগর, এগুলো সব আন্তর্জাতিক সম্পদ। এবার আমরা সম্পদের উৎস, জাতীয় সম্পদের উৎস সম্পর্কে আলোচনা করব। জাতীয় সম্পদ সাধারণত দুইভাবে প্রাপ্ত হতে পারে, একটা হলো প্রকৃতি প্রদত্ত আর একটা হচ্ছে মানব সৃষ্ট। প্রকৃতি প্রদত্ত বলতে আমি আগেই বলেছি জাতীয় সম্পদ যেটা প্রকৃতি থেকে পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি আমাদের নদ নদী, আমাদের বাংলাদেশের নদ নদীগুলো আমাদের প্রকৃতি প্রদত্ত প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় সম্পদ। এটাকে রক্ষণাবেক্ষণ করা, এটা যাতে অপচয় না হয়, এটা যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় সম্পদের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। মানব সৃষ্ট সম্পদ, আমাদের জাতীয় সম্পদের ভিতর মানব সৃষ্ট অনেক সম্পদ আছে, যেগুলো আমাদের সাধারণত আমাদের দেশে বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন প্রতিভাধর ব্যক্তি দ্বারা আবিষ্কার করে থাকে এবং জাতির কল্যাণে এগুলো কাজ করে থাকে। দেখো, আজকে করোনাকালীন সময়ে যদি বাংলাদেশের কোনো মানে চিকিৎসক, সে যদি এই করোনার ভ্যাকসিন তৈরি করে, সেটা সে তৈরি করবে, কিন্তু এটার কৃতিত্ব বহন করবে একটা দেশ, তখন সেটা জাতীয় সম্পদে পরিণত হবে। অর্থাৎ এই মানব সৃষ্ট সম্পদটাও তখন আমাদের জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত হবে এবং পুরা জাতি এই সম্পদটার সুফল সাধারণত গ্রহণ করবে। জাতীয় সম্পদের রক্ষণ এবং অপচয় রোধে আমাদের অনেক কাজ আছে, আমরা যেগুলো জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ করতে পারি। এখানে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ যেমন আমরা করে থাকি, যেমন আমাদের নিজস্ব টাকা পয়সা, আমাদের ঘর বাড়ি, আমাদের গাড়ি, এগুলোর প্রতি আমাদের যেমন একটা আলাদা যত্ন থাকে, আমাদের একটা দরদ থাকে, এটাকে আমরা সাধারণত বৃদ্ধি করার চেষ্টা করি, সবসময় সংরক্ষণ করার চেষ্টা করি, অপচয় যাতে না হয়, চুরি যাতে না হয়, জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকি। ঠিক তেমনি আমাদের সমষ্টিগত সম্পদকেও আমাদের সংরক্ষণ করতে হয়। আমরা আমাদের বাংলাদেশে সাধারণত সমষ্টিগত সম্পদ বলতে একটু আগে আমি বলেছি যে আমাদের সমষ্টিগত যে সম্পদগুলো আছে, বিশেষ করে আমাদের খেলার মাঠগুলো আমরা দেখি অনেক সময় দখল হয়ে যায়, অথবা এগুলো বিভিন্ন ধরনের অপচয় হয়, এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের বনাঞ্চল, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের যে সমষ্টিগত সম্পদ আমরা ব্যবহার করব এবং এগুলো পরিপূর্ণভাবে আমাদের সংরক্ষণ করতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও যেন জাতীয় সম্পদের যথাযথভাবে তারা এটাকে ব্যবহার করতে পারে। এবার হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদের রক্ষণ ও অপচয় রোধে আমাদের কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্র যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। এবং আমরা জানি যে সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা কর্মী থাকে। এসব কোনো সময় অরক্ষিত দেখলে তাহলে আমরা যথাযথ যে কর্তৃপক্ষ থাকবে তাদেরকে এই সম্পর্কে অবগত করব। কেউ এসব সম্পদের কোনো ক্ষতিসাধন না করে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। এ ধরনের কোনো অপচয়ের চেষ্টা করলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। যেমন আমরা বলতে পারি যে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে যদি কেউ গাছ কেটে ফেলে অথবা পশু পাখি শিকার করে থাকে, ক্ষতি সাধন করে, তাহলে সে ব্যাপারে আমরা আরও সচেতন হবে এবং এদিকে আমরা খেয়াল রাখবো। জাতীয় সম্পদের উন্নয়ন এবং বৃদ্ধি সাধনে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকতে হবে। রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি আমাদেরকে খরচ করে এবং এগুলো ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা বিদ্যুৎ অপচয় ব্যবহার করে থাকি, আমরা গ্যাসের অপচয় করি, পানির অপচয় করি, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য এবং এগুলোর বিষয়ে নাগরিক সচেতনতা থাকতে হবে। নাগরিকদেরকে এগুলোর বিষয়ে সচেতন করতে হবে এবং নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যম এগুলো সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রচার মাধ্যম আরও সুব্যবস্থা করতে হবে, যাতে করে সবাই জানতে পারে যে আমাদের জাতীয় সম্পদ কোনগুলো এবং সমষ্টিগত সম্পদ কোনগুলো এবং এগুলো কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তারপরে আছে সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে
দলিল সময় সুস্পষ্টভাবে এগুলো বিস্তৃত দেওয়া আছে। সংস্থার কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালনে তৎপর থাকতে এবং এ বিষয়ে পালনের জন্য সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, কিন্তু এই বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা আলোচনার আগে আমাদেরকে উৎপাদনের যে উপাদানগুলো আছে, উৎপাদন আমাদের দেশে যদি উৎপাদন না হয় তাহলে আমরা এগুলো ব্যবহার কিভাবে করবো? উৎপাদন বাড়াতে হবে, আর উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে উৎপাদনের 4টি উপাদান সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা জানবো ভূমি সম্পর্কে। ভূমি, মূলধন, শ্রম, মূলধন এবং সংগঠন, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টা বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। ভূমি হচ্ছে যেখান থেকে উৎপাদন হবে সেই স্থাপনা, সেখানকার কল কারখানা, এগুলো সব আমাদের ভূমির অন্তর্ভুক্ত হবে। শ্রম অর্থাৎ লেবার, আমাদের এই উৎপাদন কাজে নিয়োজিত যারা থাকবে তাদের যে শ্রমটা আসবে এটাকে আমরা এই উৎপাদনের অংশ হিসেবে বিবেচনা করব। মূলধন, একটা উৎপাদন করতে গিয়ে আমাদের সর্বপ্রথমে যে বিষয়টাকে সামনে আনতে হবে সেই জিনিসটা হচ্ছে মূলধন, অর্থাৎ মূলধন না থাকলে উৎপাদন শুরু করা যায় না। আর উৎপাদন শুরু করতে হলে মূলধন দরকার, এবং মূলধনের জন্য এই মূলধন প্রদানকারী কর্তৃপক্ষকে আমাদেরকে সাধারণত সুদ দিতে হয়। এরপরে আমরা দেখবো এই 3টা বিষয়কে সমন্বয় করবে, ভূমি, শ্রম, মূলধনকে যিনি সমন্বয় করবে তার নাম হচ্ছে সংগঠক বা উদ্যোক্তা। এই উদ্যোক্তা কি করবে? এই 3টা বিষয়কে সমন্বয় করবে এবং উৎপাদন করবে। এখন আমরা এই 4টা বিষয় অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কার্যগুলি সম্পাদন করব বা উৎপাদন করব, কিন্তু উৎপাদন করতে গিয়ে আমাদেরকে 4টা বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে। তার ভিতর প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অভাব। অভাব এমন একটা বিষয় যে কোনো জিনিস উৎপাদনের ক্ষেত্রে বা যে কোনো মানুষের রোজগারের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হচ্ছে অভাব। আমরা অভাব থেকেই পরবর্তী পর্যায়ে উৎপাদনের জন্য বা কাজের জন্য আগ্রহী হয়। অর্থাৎ মানুষের যদি অভাব না থাকে তাহলে মানুষ কিন্তু উৎপাদন কাজে উদ্বুদ্ধ হয় না। এই জন্য আমাদেরকে অভাব থেকেই প্রচেষ্টা চালাতে হবে, অর্থাৎ যে কোনো কাজ করার জন্য আমাদেরকে অভাবের পরে প্রচেষ্টা করতে হবে, আগ্রহী হতে হবে কাজের জন্য। অর্থাৎ এই প্রচেষ্টার মাধ্যমেই আমরা অভাবকে কি করতে পারবো? দূর করতে পারবো। আর এই প্রচেষ্টার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ আমরা প্রথমে অভাব থেকে প্রচেষ্টা হবে এবং সেই প্রচেষ্টা থেকেই আমাদের উৎপাদন ব্যবস্থা হবে। এখন আমরা যে বিষয়টাকে উৎপাদন করব সেই উৎপাদন ব্যবস্থাটা পুরা জাতির ভিতর, মানুষের ভিতর কিভাবে বন্টিত হবে, অর্থাৎ কোন নিয়মে এটাকে বন্টন করা হবে, অর্থাৎ সুষম বন্টন। অর্থাৎ এই উৎপাদন বিষয়টা সবাই সমভাবে সবার কাছে যাচ্ছে কিনা, পৌঁছাচ্ছে কিনা, সবাই এটা পাচ্ছে কিনা, এটাকে আমাকে নির্ধারণ করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা উৎপাদন করার পর এই ভোগ, অর্থাৎ আমরা এই বিষয়টাকে ভোগ করব। আমরা ভোগ বলতে এটার সেবাও নিতে পারবো, বা আমাদের ভোগ বলতে আমরা আমাদের বিভিন্ন কাজ এটাকে লাগা করতে পারবো। তাহলে আমরা অভাব থেকে প্রচেষ্টা আসবে, আমাদের প্রচেষ্টা থেকে আমরা উৎপাদন করব, উৎপাদন থেকে বন্টন করব, এবং সর্বশেষ আমরা সেই উৎপাদন বন্টন কিন্তু বিষয়টিকে আমরা ভোগ করব। আমরা এখন আমাদের সারা পৃথিবীর যে অর্থনীতি ব্যবস্থা পরিচালিত হয় সেই অর্থনৈতিক ব্যবস্থার 4টা ধাপে সাধারণত হয়ে থাকে। একটা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, একটা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, একটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, এবং সর্বশেষ হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমরা পরবর্তীতে এখন আমরা এই 4টা অর্থনৈতিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য সমূহ নিয়ে এখন আমরা আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন একটি অর্থনৈতিক ব্যবস্থা। এখানে যে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণ সাধারণত ব্যক্তি মালিকানা পর্যায়ে হয়ে থাকে। আমাদের দেশে অনেক ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান রয়েছে, যেমন আমরা বলতে পারি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যেমন বসুন্ধরা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, তারপরে তোমার পার্টেক্স গ্রুপ, তারপরে আমরা বলতে পারি আকিস গ্রুপ। এরকম করে আরও অনেক ব্যক্তি প্রতিষ্ঠান আছে যারা তাদের এই অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে বা যে কোনো উৎপাদন ব্যবস্থার ব্যাপারে তারা সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে কোনো প্রকার সরকারের চাপ ছাড়াই তারা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবার আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য, উৎপাদনের উপাদান সমূহের মালিকানা, অর্থাৎ উৎপাদনের উপাদান উৎপাদন করতে গিয়ে এখানে তারা যে উপাদানগুলো আছে এটার মালিকানা কারা থাকবে। আমি বলেছি আগেই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন থাকবে। এখানে সম্পূর্ণভাবে এই উদ্যোগ গ্রহণের বা উৎপাদনের উপাদানগুলো যেগুলো উৎপাদিত হবে এটা সিদ্ধান্ত সম্পূর্ণভাবে একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান গ্রহণ করবে। এখানে সরকারের কোনো চাপ
থাকবে না। তারা স্বাধীনভাবে যে পণ্য উৎপাদন করতে চায় তারা ইচ্ছামতো উৎপাদন করতে পারবে, এখানে সরকার কোনো কিছু বলতে পারবে না। 2 নম্বর হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। এখানে এই উৎপাদনকারী প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করতে পারে। কি উদ্যোগ নেবে তারা? একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে তারা প্রমোশন দিতে পারে, এখানে বিভিন্ন ধরনের লোভ দিতে পারে, বিভিন্ন ধরনের ছাড় দিতে পারে, তারা একটার সাথে আরেকটার অফার দিতে পারে। এই যে উদ্যোগ গ্রহণ, এই বিষয়গুলো সাধারণত তারা উদ্যোগ গ্রহণের যে স্বাধীনতা, এটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণভাবে ওই উদ্যোগ গ্রহণকারী প্রতিষ্ঠান নিতে পারবে। এখানে স্বাধীনতা থাকবে, কোনো প্রকার চাপ থাকবে না। অবাধ প্রতিযোগিতা। আমরা দেখি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা থাকে, অর্থাৎ আমরা যখন বাজারে গিয়ে থাকি কোনো পণ্য ক্রয় করতে, সেখানে দেখি আমরা বিভিন্ন কোম্পানি থাকে, 3টা থেকে 4টা কোম্পানি, 5টা 10টা কোম্পানি থাকতে পারে। তাদের এক একটা প্রোডাক্ট এক এক ধরনের, এবং তারা তাদের পণ্যের গুণাগুণগুলো সাধারণত এগুলো প্রচার করে থাকে এবং দাম নির্ধারণ করে থাকে। এই দাম নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে তারা তাদের নিজস্ব উদ্যোগ গ্রহণ করে থাকে। এখানে কেউ তাদেরকে চাপ প্রয়োগ করতে পারে না, এবং অবাধ প্রতিযোগিতা থাকার ফলে ক্রেতারা তাদের পছন্দ মতো যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানই হোক তাদের পণ্য ক্রয় করতে পারে। প্রতিযোগিতার মাধ্যমে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা থাকে, পণ্যের প্রতিযোগিতা। তারপরে আমরা যদি ভোক্তার স্বাধীনতা, এখানে ভোক্তা বলতে যারা ক্রয় করে থাকে, এই ভোক্তা তারা বাজারে গিয়ে বাধ্যতামূলক, যেমন আমাদের বাংলাদেশে আমাদের বিদ্যুৎ ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই ডেস্কোর কাছে যেতে হবে, কোনো উপায় নেই। আবার গ্যাস আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে তিতাসের কাছে যেতে হবে। আবার পানি ব্যবহার করতে গেলে আমাদেরকে ওয়াসার কাছে যেতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। কিন্তু বাজারে গিয়ে তুমি একটা পণ্য ক্রয় করবে, এখন তুমি 1 কেজি পোলাও চাউল কিনতে চাও, সেক্ষেত্রে তুমি কি স্বপ্নের চাউল কিনবা, নাকি চাষি কোম্পানি চাউল নিবে, নাকি তুমি যে কোনো এসিআই নিবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে ভোক্তার স্বাধীনতা, অর্থাৎ তোমাকে কেউ বলতে পারবে না যে এটা নিতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য এখানে ভোক্তার স্বাধীনতা আছে। ভোক্তা বাজারে গিয়ে তার পছন্দ মতো পণ্যটি সে ক্রয় করতে পারবে, এখানে তার কোনো বাধ্যবাধকতা নেই। সর্বাধিক মুনাফা অর্জন, এখানে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হলো সর্বাধিক মুনাফা অর্জন। অর্থাৎ গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যারা কোম্পানি আছে বা মালিক আছে, তাদের একটাই টার্গেট, সেটা হলো সর্বাধিক মুনাফা অর্জন। ক্রেতার কাছ থেকে বা বিক্রেতার কাছ থেকে তারা কিভাবে সর্বাধিক মুনাফা অর্জন করবে, অর্থাৎ মান ভালো রেখে দাম একটা নির্ধারণ করবে এমনভাবে যে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে সেটা থাকবে, এবং তার ভিতর থেকে তারা কি করবে, সর্বাধিক মুনাফা অর্জন করবে। এটাই তাদের টার্গেট থাকে। একদিকে তাদের ব্যক্তি সেবা তো থাকে, কিন্তু তার চেয়ে বড় টার্গেট যেটা থাকে সেটা হলো মুনাফা অর্জন করা, অর্থাৎ তারা চিন্তা করে যে সর্বাধিক মুনাফা অর্জন করতে হবে। সর্বশেষ যে পয়েন্টটা এখানে আছে, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যবিধক শ্রমিক শোষণ। আমরা দেখি ব্যক্তি মালিকানা কোম্পানিগুলো সবসময় শ্রমিকদেরকে কম বেতন দিয়ে নিজেরা বেশি লাভ করার আশা করে থাকে। এই জন্য তারা শ্রমিকদের একটা নির্ধারিত বেতন দিয়ে থাকে। অনেক সময় সেই বেতনগুলো তারা নির্দিষ্ট সময় পরিশোধ করে না, এবং মাঝে মধ্যে আমরা দেখি যে শ্রমিক মালিক বিরোধ দেখা যায়। আমরা অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখি যে তারা বেতন ন্যায্য মূল্যের বেতনের জন্য বা তাদের পাওনা বেতনের জন্য তারা বিভিন্ন জায়গায় কি করে থাকে, আন্দোলন করে থাকে। এভাবে আমরা দেখে থাকি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে, উৎপাদন সময় মালিকানা, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, এবং সর্বশেষ হচ্ছে শ্রমিক শোষণ। এখন আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা জানতে গিয়ে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যেটা উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। আমরা এর আগের যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা বলেছি সেখানে বলেছি যে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, আর এখন আমরা যেটা বলবো সেটা হলো সম্পূর্ণ সরকারি। এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানায় প্রবেশের কোনো সুযোগ নেই। এখানে সম্পূর্ণভাবে এই সেক্টরটাকে বা এই বিষয়টাকে পরিচালনা করবে, উৎপাদনের যে কোনো বিষয়টাকে, এটা সরকার। এখানে ব্যক্তি মালিকানা প্রবেশের কোনো সুযোগ নেই, বা এখানে তাদের ইনভেস্ট করারও কোনো সুযোগ নেই। এখানে সরকার তাদের নির্দিষ্ট কিছু নীতি নির্ধারণী বিষয় আছে, এইগুলোর উপর ভিত্তি করে তারা যে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থা পরিচালিত করবে। 2 নম্বরে অর্থনৈতিক কার্য বলতে সরকারি নির্দেশনা, অর্থাৎ এর আগে আমরা দেখেছি ব্যক্তি মালিকানাধীন নির্দেশনা, অর্থাৎ তাদের উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, কিন্তু এখানে কিন্তু সে বিষয়টা নেই। অর্থনৈতিক কার্যবলীতে সরকারি নির্দেশনা থাকবে, সব জায়গায় সরকার নির্দেশ দেবে কতটুকু উৎপাদন করতে হবে, কি পরিমাণ উৎপাদন করতে হবে, দাম কতটুকু নির্ধারিত হবে, এবং ভোক্তার কাছে কিভাবে এটা পৌঁছাবে, গ্রাহক সেবা কেমন হবে, সব নির্দেশনাগুলো আসবে সরকারি নির্দেশনা। যেমন বাংলাদেশের
একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেনশিয়াল ড্রাগ। এই ওষুধগুলোর দাম তুলনামূলক বাংলাদেশের যে অন্যান্য কোম্পানিগুলো আছে যেমন এসিআই, বেক্সিমকো, তারপরে তোমার হচ্ছে একমি, আরও অনেক আছে, তাদের থেকে কিন্তু এসেনশিয়াল ড্রাগের ওষুধের মান ভালো এবং দাম কম, কারণ এটা সম্পূর্ণভাবে সরকারি নির্দেশনায় জনগণের কল্যাণে সাধারণত এটা উৎপাদন হয়। এই জন্য বলা হচ্ছে যে উৎপাদনে অর্থনৈতিক কার্যক্রমে সরকারি নির্দেশনা থাকবে। 3 নম্বর পয়েন্ট, ভোক্তার স্বাধীনতার অভাব। এখানেও তোমার ভোক্তার স্বাধীনতার কোনো অভাব নেই। আমরা যদি বলি ভোক্তার স্বাধীনতার অভাব কিন্তু এখানে নেই, কারণ আমরা এর আগে বলেছি যে ভোক্তার স্বাধীনতার অভাব, ওখানে ভোক্তার স্বাধীনতা ছিল কিন্তু এখানে ভোক্তার স্বাধীনতার অভাব, অর্থাৎ আমি একটু আগে বলেছি যে বিকল্প কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশে যদি আজকে 2টা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকলো ডেস্কোর পাশাপাশি, তাহলে ডেস্কো এই বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা, অতিরিক্ত বিল প্রদান করা, গ্রাহক হয়রানি, এগুলো করতে পারতো না। আবার ওয়াসার ক্ষেত্রে এই যে ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি, এগুলো আমরা ব্যবহার করি, অন্য কোনো কোম্পানি যদি থাকতো, অর্থাৎ তাদের যদি প্রতিযোগিতা থাকতো, কিন্তু এখানে কোনো প্রতিযোগিতা নাই, সম্পূর্ণ ভোক্তার স্বাধীনতার অভাব এখানে, অর্থাৎ সরকার যেটা দেবে সেটা নিয়েই সবাইকে সন্তুষ্ট থাকতে হবে, এখানে কারোর কোনো কিছু বলার নেই। 4 নম্বরে অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। এখানে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখি অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন। আমরা এর আগে দেখেছি ধনতান্ত্রিকে যে উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন, কিন্তু এখানে আমরা এসে দেখতে পেলাম অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ। সরকার সবসময় জনগণের কল্যাণের উদ্দেশ্যে উৎপাদন করে থাকে। যেমন আমরা দেখি বাংলাদেশের সরকার স্বাস্থ্য খাত, কৃষি খাত এবং শিক্ষা খাতে বিভিন্ন প্রকার ভর্তুকি দিয়ে যাচ্ছে। তারা কৃষকদের বিনামূল্যে সার প্রদান, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে বিভিন্ন ধরনের সেবা প্রদান, এগুলো করে থাকে, এগুলা জনগণের কল্যাণ সাধনে করে থাকে। আয় বন্টন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এখানে আয় বন্টনটা সুষম হয়, কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা তাদের বেতন নির্ধারণ থাকে, সেখানে সরকারের লস হোক বা লাভ হোক, এটার যে প্রভাবটা এটা কিন্তু শ্রমিকদের বা যারা এখানে কর্মচারী তাদের কিন্তু আয়ের উপর পড়ে না, কারণ এটা একটা নির্ধারিত স্যালারি দেওয়া থাকে, সেখানে সরকারের লস হলেও ওই উক্ত স্যালারি পায়, লাভ হলেও উক্ত স্যালারি পায়। এই জন্য নির্ধারিত আয় বন্টন থাকায় এখানে এখানে শ্রমিক যারা থাকে বা কর্মচারী যারা থাকে তাদের আয় বৈষম্য হয় না, অর্থাৎ নির্ধারিত বেতনেই তারা সাধারণত বেতন পেয়ে থাকে। অর্থাৎ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা সম্পূর্ণভাবে উল্টো, একটা হলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন আর আরেকটা হচ্ছে সম্পূর্ণ সরকারি নির্দেশনায় পরিচালিত হয়। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করেছি। এখন আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ সাধারণত পরিচালিত হবে কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, অর্থাৎ ইসলামী অনুশাসন ভিত্তিক যে বিষয়গুলো আছে সেইগুলোর উপর নির্ভর করে, অর্থাৎ ইসলামী যে আইন আছে, ইসলামী শরিয়া ভিত্তিক যে নিয়ম কানুনগুলো আছে সেইগুলোর উপর ভিত্তি করে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সাধারণত পরিচালিত হয়। এখানে বলা হচ্ছে যে সম্পদের মালিকানা, সম্পদের মালিকানা কিভাবে নির্ধারিত হবে, এটা কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে আমাদের মুসলমানদের যে সম্পদ সেই সম্পদটা যেভাবে পরিচালিত হয়, অর্থাৎ আমরা জানি যে এখানে সাধারণত দেখা যায় যে মুসলিম আইনে একটি পুত্র সন্তান যে পরিমাণ সম্পদ লাভ করে 2টি কন্যা সন্তান সমপরিমাণ সম্পদ লাভ করে থাকে, অর্থাৎ এই যে ভাগটা এটা সাধারণত ইসলামী আইনে অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে এটা সাধারণত নির্ধারিত হয়েছে। অর্থাৎ সম্পদের মালিকানা এখানে সাধারণত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার নিয়মকানুন অনুসারে সাধারণত নির্ধারিত হয়ে থাকে। শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যবলী, আমরা সাধারণত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা দেখি যে শরীয়ত ভিত্তিক, অর্থাৎ শরীয়তে যে নিয়ম কানুনগুলো আছে, যেখানে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে, এই যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শরীয়ত ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থার কার্যবলী আছে সেইগুলো সাধারণত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় পরিচালিত হয়ে থাকে। উৎপাদন ব্যবস্থা ও পারিতোষিক, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাও ইসলামী শরীয়ত অনুযায়ী যে সমস্ত ইসলামী শরীয়তে যেভাবে বলা আছে, অর্থাৎ কোন বিষয়গুলোকে বাদ দিতে হবে এবং কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে, এটা শরীয়ত সম্মত, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে সাধারণত পরিচালিত হবে এবং এখান থেকে উৎপাদিত যে লভ্যাংশ হবে
তার একটা নির্দিষ্ট অংশ অর্থাৎ পারিতোষিক সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বন্টন করে থাকবে এবং এর যে লভ্যাংশ তারা তাদের প্রতিষ্ঠানের কাজে সাধারণত ব্যয় করে থাকবে। আয় বন্টন ব্যবস্থা, এখানে বলা হচ্ছে আয় বন্টন। আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আয় বন্টনটাকে খুব সুস্থভাবে পরিচালিত হতে দেখি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি প্রদান করতে হবে। এই যে বিষয়টাকে প্রাধান্য দিয়ে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেগুলো পরিচালিত হয় সেখানকার কর্মচারীদের তারা তাদের যে সমস্ত আয়ের যে অংশটুকু সেটা সুনির্দিষ্ট হারে তাদের ভিতর বন্টন করে থাকে। অর্থাৎ এখানে শ্রমিকদের ভিতর আয় বৈষম্য পরিলক্ষিত হয় না বা শ্রমিক শোষণ এখানে একবারে নাই বললেই চলে। সাধারণত এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সম্পূর্ণভাবে কোরআন এবং হাদিস এটাকে অনুসরণ করে কোরআন ও হাদিসে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যেগুলোকে নিষেধ করা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। এরপরে আমরা সর্বশেষ আমাদের যে চারটি অর্থনৈতিক ব্যবস্থা, সর্বশেষ যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এটা আমাদের বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা সাধারণত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আদলে পরিচালিত হচ্ছে। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মিশ্র রূপ। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটা অর্থনৈতিক ব্যবস্থা পাশাপাশি সহাবস্থান করে পরিচালিত, অর্থাৎ সরকারি এবং বেসরকারি উদ্যোগে একটা দেশের অর্থনীতি পরিচালিত। আমরা আমাদের বাংলাদেশে দেখি সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠানই একসাথে সম্মিলিতভাবে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে থাকে। তাহলে আমরা এখন মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সরকারি ও বেসরকারি সহাবস্থান, এখানে সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠানের সহাবস্থান থাকবে এবং তারা সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি দিয়ে দেবে, তার উপর ভিত্তি করে তারা উৎপাদন কাজ পরিচালনা করবে। আর সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়মকানুন অনুযায়ী যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো লক্ষ্য করে সমস্ত উৎপাদন এবং কার্যবলী সাধারণত পরিচালনা করে থাকবে। প্রতিযোগিতা থাকবে, এখানে মিশ্র অর্থনীতিতে প্রতিযোগিতা থাকবে, অর্থাৎ সরকারি বেসরকারি দুইটা খাতেরই সহাবস্থান থাকবে, সাথে সাথে পরিচর্যা বাজারে একটা প্রতিযোগিতা থাকবে, অর্থাৎ পণ্যের সাথে একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের প্রতিযোগিতা থাকবে। অর্থাৎ পণ্যের গুণগত মান এবং দামের উপর নির্ভর করে ভোক্তা সাধারণত বাজারে গিয়ে এই পণ্যগুলো ক্রয় করবে এবং একটা প্রতিযোগিতা থাকবে সেখানে ক্রয় করার ক্ষেত্রে বা বিক্রয় করার ক্ষেত্রে। এক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের লোভনীয় বিভিন্ন ধরনের অফার বা সুযোগ সুবিধা সাধারণত ক্রেতাদের দিতে পারে। এখানেও আমরা মিশ্র অর্থনীতিতে মুনাফা অর্জনটাকে দেখি একটা গুরুত্বপূর্ণ তাদের একটা বৈশিষ্ট্য, মুনাফা অর্জন। এখানে মিশ্র অর্থনীতিতেও উদ্যোগ গ্রহণের যে মানে উদ্দেশ্য সেটা হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ তারাও চেষ্টা করবে যে সর্বাধিকভাবে ক্রেতাকে ভালো পণ্য দিয়ে কিভাবে মুনাফা অর্জন করা যায়, এটাকে সাধারণত অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা। এখানে অর্থনৈতিক ব্যবস্থায় অর্থাৎ দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এখানে উদ্যোক্তা অর্থাৎ যারা উৎপাদন করবে তাদের এবং যারা ওইগুলো ক্রয় করবে বা ভোগ করবে তাদের দুইটা পক্ষেরই স্বাধীনতা থাকবে। অর্থাৎ উদ্যোক্তা কি পরিমাণ পণ্য উৎপাদন করবে, দাম কতটুকু নির্ধারণ করবে, এটা তাদের স্বাধীনতা থাকবে। আবার ভোক্তা কোন পণ্য ক্রয় করবে এবং কতটুকু ক্রয় করবে এটা তার নিজের স্বাধীনতার উপর নির্ভর করবে, এখানে কোনো বাধ্যবাধকতা বা চাপ প্রয়োগ করা যাবে না। আয় বন্টন, এখানে আয় বন্টনে আমরা মিশ্র অর্থনীতিতেও দেখি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো এখানেও আয় বৈষম্য পরিলক্ষিত হয়, অর্থাৎ শ্রমিক শোষণ এখানে প্রাধান্য পায়। সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এখানে যেহেতু সহাবস্থান আছে সেখানে শ্রমিকদেরকে তাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এবং তাদের মজুরি থেকে বিভিন্নভাবে সেটাকে কর্তন করে বা 1 মাসের বেতন 3 মাস পরে গিয়ে দেওয়া বা অর্ধেক দেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পলিসি সাধারণত গ্রহণ করে থাকে। অর্থাৎ আয় বন্টনের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করা হয়। তাহলে আমরা এই যে 4টে অর্থনৈতিক বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করলাম, এই 4টে অর্থনৈতিক বৈশিষ্ট্যর ভিতর ধনতান্ত্রিকটা হচ্ছে সম্পূর্ণভাবে বেসরকারি খাত, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ সরকারি খাত, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা কোরআন ও হাদিস সুন্নাহর আলোকে পরিচালিত হবে
এবং সর্বশেষ যেটা আছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, সরকারি বেসরকারি সহাবস্থান। এবার আমাদের প্রশ্ন হলো বাংলাদেশে তাহলে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে? আমরা বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আগেও বলেছি একটু আমি, যে বাংলাদেশে এখন যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আদলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এখানে প্রাধান্য পেয়েছে। যদিও আমরা বলি সরকারি এবং বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে, কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশে সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ আমাদের দেশে মিশ্র অর্থনীতির আদলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর আমি স্বল্প পরিসরে তোমাদের এই নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়টি আরও ডিটেলস তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে যেটা আছে সেটা পড়ে নেবে। তারপরেও যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা সিরাজ মিয়া মিউরাল মডেল স্কুল পরিচালিত যে ইউটিউব ক্লাসগুলো হচ্ছে সেখানে কমেন্টস বক্সে গিয়ে তোমাদের সমস্যার কথা আমাদের জানাবে। পরবর্তী ক্লাসে আমি যখন আসবো আমি আশা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সবাই বাসায় লেখাপড়া করবে, বাসার বাইরে যাবে না, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে। সবাই ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।